আজ আমরা শুরু করব নতুন একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে সালোক সংশ্লেষ বা যেটাকে আমরা ফটোসিনথেসিস বলি। এই সালোক সংশ্লেষ প্রক্রিয়া আমরা আগে জেনেছি, এবার জানবো আর ডিটেলসে সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পর্কে। সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে কী হয় যে তোমার পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড এবং জল গৃহীত হয়, সূর্যালোক এবং ক্লোরোফিলের সাহায্যে কী হচ্ছে, তোমার গ্লুকোজ, জল এবং অক্সিজেন উৎপন্ন হয়। এই ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কী হচ্ছে, উদ্ভিদরা খাদ্য তৈরি করে, সে খাদ্যগুলো আমরা খাই। প্রথমেই সালোক সংশ্লেষ বলার আগে আমরা কিছু জিনিস জানবো, তোমার পুষ্টি সম্পর্কে একটু জানবো। পুষ্টি কাকে বলে? যে প্রক্রিয়ায় জীব খাদ্য গ্রহণ করে, গৃহীত খাদ্যের পরিপাক, শোষণ, আত্তীকরণ এবং অপাচ্য খাদ্যের বহিষ্করণ ঘটে, যার মধ্যে দিয়ে জীবদেহের আকার আকৃতি বৃদ্ধি এবং ক্ষয়পূরণ ঘটে, তাকে বলা হচ্ছে পুষ্টি বলা হচ্ছে। পুষ্টি দুই ধরনের হয়। পুষ্টি তোমার দুই ধরনের। কি কি? তোমার স্বভোজী, 2 নম্বর কি তোমার পরভোজী। স্বভোজী আর পরভোজী পুষ্টি। স্বভোজী পুষ্টি কাকে বলে? যে পুষ্টি পদ্ধতিতে কোনো জীব সূর্যালোকের ফোটন কণা বা অন্য কোনো উৎসের শক্তিকে কাজে লাগিয়ে জল, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদির সাহায্যে কী হচ্ছে, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে খাদ্য সংশ্লেষ করতে পারে, তাকে বলা হয় স্বভোজী পুষ্টি। এক কথায় কি, যে সমস্ত জীবরা সূর্যালোকের উপস্থিতিতে নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে, তাকে বলা হচ্ছে তোমার কি স্বভোজী পুষ্টি। এই স্বভোজী পুষ্টিকে আবার তোমার 2 প্রকার হয়। স্বভোজী পুষ্টি আবার তোমার 2 প্রকারে হয়। কি কি? একটা হচ্ছে তোমার ফটো অটোট্রপিক, আর একটা হচ্ছে তোমার কি কেমো অটোট্রপিক। ফটো অটোট্রপিকের বাংলা হচ্ছে কি তোমার আলোক স্বভোজী পুষ্টি। আলোক স্বভোজী পুষ্টি। দ্বিতীয়টা হচ্ছে কি তোমার কেমো অটোট্রপিক নিউট্রিয়েন্ট বা রাসায়নিক স্বভোজী পুষ্টি। স্বভোজী পুষ্টি। এই পরীক্ষায় এই দুটো আলোক স্বভোজী পুষ্টি এবং রাসায়নিক স্বভোজী পুষ্টি এই দুটো দিয়ে থাকে বা এদের উদাহরণ চায় অনেক সময়। তাহলে আলোক স্বভোজী পুষ্টিটা কি? আলোক স্বভোজী পুষ্টি হচ্ছে যে স্বভোজী পুষ্টি পদ্ধতিতে কোনো জীব সূর্যালোকের সাহায্যে খাদ্য সংশ্লেষ করতে পারে, তাকে বলা হয় আলোক স্বভোজী পুষ্টি বা তোমার ফটো অটোট্রপিক নিউট্রিশন। ফটো অটোট্রপিক, PHOTOAUTO ফটো অটোট্রপিক নিউট্রিশন বলা হচ্ছে তোমার আলোক স্বভোজী পুষ্টিকে। তাহলে আলোক স্বভোজী পুষ্টিটা কি বললাম? যে স্বভোজী পুষ্টি পদ্ধতিতে কোনো জীব সূর্যালোকের সাহায্যে খাদ্য সংশ্লেষ করতে পারে, তাকে বলা হয় কি আলোক স্বভোজী পুষ্টি বা ফটো অটোট্রপিক নিউট্রিশন। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে ক্লোরোফিলযুক্ত সমস্ত ইউক্যারিওটিক জীব এবং কিছু ক্লোরোফিলযুক্ত ব্যাকটেরিয়া এই আলোক স্বভোজী পুষ্টি তাদের মধ্যে দেখা যায়। তাহলে কিছু ক্লোরোফিলযুক্ত ইউক্যারিওটিক জীব এবং কিছু ক্লোরোফিলযুক্ত ব্যাকটেরিয়ার মধ্যে আলোক স্বভোজী পুষ্টি আমরা দেখতে পাই। দ্বিতীয়টা কি? রাসায়নিক স্বভোজী পুষ্টি। রাসায়নিক স্বভোজী পুষ্টি কাকে বলে? রাসায়নিক স্বভোজী পুষ্টি হচ্ছে যে স্বভোজী পুষ্টি পদ্ধতিতে কোনো জীব কিছু অজৈব পদার্থের জারণের ফলে উৎপন্ন শক্তির সাহায্যে খাদ্য সংশ্লেষ করে, তাকে বলা হয় রাসায়নিক স্বভোজী পুষ্টি বা কেমো অটোট্রপিক নিউট্রিশন। কেমো, CHEMO AUTO
TROPHIC কেমো অটোট্রপিক নিউট্রিশন বলা হচ্ছে। তাহলে কেমো অটোট্রপিক নিউট্রিশন কি, যে সবুজ পুষ্টি পদ্ধতিতে কোনো জীব যখন অজৈব যৌগের তোমার শক্তি দ্বারা যখন খাদ্য তৈরি করে তখন তাকে বলা হয় রাসায়নিক সবুজি পুষ্টি। তাহলে যে সবুজি পুষ্টি পদ্ধতিতে কোনো জীব কিছু অজৈব পদার্থের জ্বালনের ফলে উৎপন্ন শক্তি দিয়ে বা শক্তির সাহায্যে খাদ্য সংশ্লেষ করে তখন তাকে বলা হয় রাসায়নিক সবুজি পুষ্টি। এই রাসায়নিক সবুজি পুষ্টির উদাহরণ কি, কিছু কিছু ক্লোরোফিলবিহীন ব্যাকটেরিয়া যেমন তোমার নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টর, বিজিয়াটোয়া ইত্যাদি ব্যাকটেরিয়া, ক্লোরোফিলবিহীন ব্যাকটেরিয়ার মধ্যে কী হচ্ছে এই রাসায়নিক সবুজি পুষ্টি পাওয়া যায় বা ওই এই পুষ্টি পদ্ধতিতে তারা কী হচ্ছে খাদ্য তৈরি করে। তারা রাসায়নিক সবুজি পুষ্টির উদাহরণগুলো কী কী বললাম, তোমার নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টর, বিজিয়াটোয়া প্রভৃতি ক্লোরোফিলবিহীন ব্যাকটেরিয়া এই রাসায়নিক সবুজি পুষ্টি প্রক্রিয়ায় তারা খাদ্য তৈরি করে। তাহলে আমরা সবুজি পুষ্টির দুটো ভাগ জানলাম, এই দুটো ভালো করে করবে, এই দুটো পরীক্ষায় দিয়ে থাকে। এবার আসবো পরভোজী পুষ্টি। পরভোজী পুষ্টি কাকে বলে, যে পুষ্টি পদ্ধতিতে কোনো জীব নিজেদের খাদ্য নিজেরা যখন তৈরি করতে পারে না, অপর কোনো জীবের উপর নির্ভরশীল হয়ে থাকে, তাকে বলা হয় পরভোজী পুষ্টি। যেমন বিভিন্ন রকম বিভিন্ন প্রাণী, পশু পাখি, এরা হচ্ছে কি, তারপরে কিছু ব্যাকটেরিয়া, ছত্রাক, এরা হচ্ছে তোমার কি এদের মধ্যে পরভোজী পুষ্টিটা দেখতে পাওয়া যায়। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার আলোক সবুজি পুষ্টি এবং রাসায়নিক সবুজি পুষ্টি। এবার চলে আসবো আমাদের মেন টপিকে, সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। সালোক সংশ্লেষ সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। এই সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস তোমার শব্দটি প্রবর্তন করেন তোমার বিজ্ঞানী বার্নেস ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ শব্দটি প্রবর্তন করেন বিজ্ঞানী বার্নেস। ফটো মিনস হচ্ছে কি তোমার আলো, সিনথেসিস মানে হচ্ছে কি সংশ্লেষ, মানে আলোর সাহায্যে তোমার খাদ্য তৈরি প্রক্রিয়া, তাকে এক কথায় বলা হচ্ছে তোমার কি সালোক সংশ্লেষ। তাহলে সালোক সংশ্লেষের সংজ্ঞাটা কি, যে পদ্ধতিতে সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে পরিবেশ দ্বারা গৃহীত জল এবং কার্বন ডাইঅক্সাইডের রাসায়নিক বিক্রিয়ার ফলে সরল শর্করা খাদ্য সংশ্লেষ করে এবং উপজাত পদার্থরূপে তোমার জল এবং অক্সিজেন উৎপন্ন করে, তাকেই বলা হয় সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষের সমীকরণটা কি, তাহলে সালোক সংশ্লেষের সমীকরণটা হচ্ছে 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 12 অণু জল পরিবেশদাতা গ্রহণের মাধ্যমে সূর্যালোক এবং ক্লোরোফিলের সাহায্যে কী হচ্ছে তোমার গ্লুকোজ উৎপন্ন হয়। 1 অণু গ্লুকোজ, 6 অণু জল এবং 6 অণু অক্সিজেন উৎপন্ন হয়, এই অক্সিজেনটা পরিবেশে ফিরিয়ে দেয়। এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে উপচিতিমূলক প্রক্রিয়া বলা হয়। সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে তোমার উপচিতিমূলক প্রক্রিয়া কেন বলা হয়, এটা পরীক্ষায় 2 নম্বরে দিয়ে থাকে। সালোক সংশ্লেষকে উপচিতি বিভাগ কেন বলে, আগে জানবো যে উপচিতি বিভাগ কাকে বলে।
যে গঠনমূলক বিপাকে জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে বলা হয় উপচিতি বিপাক। এই শুষ্ক ওজনটা কি? শুষ্ক ওজন হচ্ছে কোনো সজীব বা মৃত জীবকে যদি 76°C তাপমাত্রায় রেখে দেওয়া হয়, তার দেহ থেকে যে জলীয় অংশ নির্গত হওয়ার পর যে ওজন পড়ে থাকে তাকে বলা হয় তোমার শুষ্ক ওজন। তাহলে উপচিতি বিপাক কাকে বলে? যে বিপাকে বা যে গঠনমূলক বিপাকে জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে উপচিতিমূলক বিপাক বলে। তাহলে সালোক সংশ্লেষকে কেন উপচিতিমূলক বিপাক বলে? কারণগুলো কি কি? কারণ এই প্রক্রিয়ায় সালোক সংশ্লেষ প্রক্রিয়া কী হচ্ছে, তোমার অজৈব যৌগ কী কী? তোমার কার্বন ডাইঅক্সাইড এবং জল থেকে জটিল জৈব যৌগ গ্লুকোজ উৎপন্ন হয়। এর ফলে কী হচ্ছে, জীবদেহে শুষ্ক ওজন বৃদ্ধি পায়। আর এই প্রক্রিয়ায় কী হচ্ছে, সৌরশক্তি উৎপন্ন শর্করার রাসায়নিক শক্তি হিসাবে সঞ্চিত হয়। এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কী হয়, যে সৌরশক্তি তোমার রাসায়নিক শক্তি হিসাবে খাদ্যের মধ্যে সঞ্চিত হয়। এর ফলে জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। তাই সালোক সংশ্লেষকে তোমার উপচিতিমূলক বিপাক বলা হচ্ছে। আবার বলছি যে সালোক সংশ্লেষকে উপচিতিমূলক বিপাক কেন বলবে, যে গঠনমূলক বিপাকে জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে উপচিতিমূলক বিপাক বলা হয়। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সরল অজৈব যৌগ যেমন কার্বন ডাইঅক্সাইড এবং জল থেকে জলের রাসায়নিক বিক্রিয়ার ফলে জটিল জৈব যৌগ গ্লুকোজ উৎপন্ন হয়। আর সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কী হচ্ছে, সৌরশক্তি খাদ্যের মধ্যে তোমার রাসায়নিক শক্তি হিসাবে সঞ্চিত থাকছে। এর ফলে কী হচ্ছে, জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। তাই সালোক সংশ্লেষকে তোমার উপচিতিমূলক বিপাক বলা হচ্ছে। এবার আসবো সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে অঙ্গারাত্রিকরণ বলা হয় কেন। প্রথমে জানবো যে অঙ্গারাত্রিকরণ জিনিসটা কি, বা অঙ্গারাত্রিকরণ কাকে বলে। যে আলোক নিরপেক্ষ পদ্ধতিতে সজীব কোষে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড কোষস্থ জৈব যৌগে অঙ্গারীভূত হয় এবং কোনো প্রকার শক্তি উৎপন্ন হয় না, তাকে বলা হয় অঙ্গারাত্রিকরণ বা কার্বন অ্যাসিমিলেশন। যে আলোক নিরপেক্ষ পদ্ধতিতে সজীব কোষের বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড কোষস্থ জৈব যৌগে অঙ্গারীভূত হয় এবং কোনো প্রকার শক্তি উৎপন্ন হয় না, তাকে বলা হয় অঙ্গারাত্রিকরণ। তাহলে সালোক সংশ্লেষকে অঙ্গারাত্রিকরণ বলা হয় কী জন্যে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময় কী হচ্ছে, বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের কার্বন তথা অঙ্গার কোষস্থ জৈব যৌগে আবদ্ধ হয় এবং দেহে অঙ্গারীভূত হয় বলে এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে তোমার অঙ্গারাত্রিকরণ বলা হচ্ছে। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়া কী হচ্ছে, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের কার্বন বা অঙ্গার কী হচ্ছে, কোষস্থ জৈব যৌগে অঙ্গারীভূত হচ্ছে। তাই সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে তোমার কী বলছে, অঙ্গারাত্রিকরণ বা কার্বন অ্যাসিমিলেশন। এই সালোক সংশ্লেষ প্রক্রিয়া কোথায় ঘটে, স্থান কোথায়? সালোক সংশ্লেষ প্রক্রিয়া সাধারণত কোথায়, কাদের ক্ষেত্রে ঘটে? বিশেষত যাদের ক্ষেত্রে কী হচ্ছে, সবুজ ক্লোরোফিল থাকে, বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রে, এবং কিছু ব্যাকটেরিয়া, যে সমস্ত ব্যাকটেরিয়ার দেহে ক্লোরোফিল থাকে সে সমস্ত ব্যাকটেরিয়ার মধ্যে কী হচ্ছে, সালোক সংশ্লেষটা হয়ে থাকে। এবার উদ্ভিদের কোন অঙ্গের মধ্যে এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা ঘটে? বিশেষ করে যে সমস্ত অঙ্গে ক্লোরোফিল থাকে সে সমস্ত অঙ্গে কী হচ্ছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা ঘটে থাকে। প্রধানত কী হচ্ছে, সবুজ পাতা, তারপর হচ্ছে কিছু কিছু উদ্ভিদের কাণ্ড, সবুজ কাণ্ড, কিছু উদ্ভিদের মূলে, এ সমস্ত তোমার সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা ঘটে থাকে।
পাতায় সবুজ পাতা, আম জাম কাঁঠাল এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে বা আরও ইত্যাদি উদ্ভিদের ক্ষেত্রে কী হচ্ছে, সালোক সংশ্লেষটা ঘটে। কোন উদ্ভিদের কাণ্ডে তোমার সালোক সংশ্লেষ হয়, তোমার কুমড়ো, লাউ প্রভৃতি উদ্ভিদে কী হচ্ছে তোমার সালোক সংশ্লেষে সবুজ উদ্ভিদের কাণ্ডে, লাউ কুমড়ো প্রভৃতি সবুজ উদ্ভিদের কাণ্ডে কী হচ্ছে, সালোক সংশ্লেষ ঘটে থাকে। কোন উদ্ভিদের মূলে তোমার সালোক সংশ্লেষ ঘটে, অর্কিডের মূলে তোমার সালোক সংশ্লেষ ঘটে। আর কোথায় ঘটে, ফুলের যে বিতিটা সবুজ রঙের হয়, ওই বিতিতেও কী হচ্ছে তোমার সালোক সংশ্লেষটা ঘটে। তবে পাতা হচ্ছে সবচেয়ে আদর্শ স্থান যেখানে সালোক সংশ্লেষটা ঘটে থাকে, পাতার যে মেসোবিল কলা সেইখানে। এবার আসবো যে সালোক সংশ্লেষকারী জীব, এখান থেকে যে শর্ট কোশ্চেন আসে। নেক্সট টপিক আমাদের কি, তোমার সালোক সংশ্লেষকারী জীব। সালোক সংশ্লেষকারী জীব, প্রথমটা হচ্ছে কি তোমার সালোক সংশ্লেষকারী উদ্ভিদ। সালোক সংশ্লেষকারী উদ্ভিদ। সালোক সংশ্লেষকারী উদ্ভিদ কোনগুলো, তোমার সালোক সংশ্লেষকারী যে সমস্ত রঞ্জক প্রধানত তোমার ক্লোরোফিল থাকে যে সমস্ত উদ্ভিদের, যে সমস্ত উদ্ভিদ, তাছাড়া কি তোমার শৈবাল, নীলাভ সবুজ শৈবাল এবং সকল ক্লোরোফিলযুক্ত উদ্ভিদ হচ্ছে কি সালোক সংশ্লেষকারী উদ্ভিদের মধ্যে পড়ছে। তাহলে সালোক সংশ্লেষকারী উদ্ভিদগুলো কোনগুলো, তোমার সালোক সংশ্লেষ রঞ্জককারী শৈবাল, সালোক সংশ্লেষ রঞ্জকযুক্ত শৈবাল, নীলাভ সবুজ শৈবাল আর সকল ক্লোরোফিলযুক্ত উদ্ভিদ। 2 নম্বর কি, সালোক সংশ্লেষকারী উদ্ভিদের মূল, মানে কোন কোন উদ্ভিদের মূলে তোমার সালোক সংশ্লেষ হয়ে থাকে। সালোক সংশ্লেষকারী তোমার উদ্ভিদের মূল কোনগুলো, গুলঞ্চের আত্তীকরণ মূল, অর্কিডের বায়বীয় মূল, গুলঞ্চের আত্তীকরণ মূল এবং অর্কিডের বায়বীয় মূল। কাণ্ড, সালোক সংশ্লেষকারী কাণ্ড, কোন কোন উদ্ভিদের মূলে সালোক সংশ্লেষ হয়, আগেই বলেছি যে পুঁই, লাউ, কুমড়ো প্রভৃতি উদ্ভিদের কাণ্ডে সালোক সংশ্লেষ হয়ে থাকে। এবার সালোক সংশ্লেষকারী প্রাণী, এতগুলো জানলাম তোমার সালোক সংশ্লেষকারী উদ্ভিদ। এবার জানবো তোমার সালোক সংশ্লেষকারী প্রাণী। আমরা জানি যে উদ্ভিদের মধ্যে সালোক সংশ্লেষ হয়, প্রাণীদের ক্ষেত্রে সালোক সংশ্লেষ হয় না। তবে কিছু কিছু উদ্ভিদ কিছু কিছু প্রাণী আছে যারা হচ্ছে কি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে। যেমন তোমার ইউগ্লিনা, ক্রাইসামিবা প্রভৃতি তোমার প্রাণী আছে যারা হচ্ছে কি তোমার এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে। এবার কোন উদ্ভিদ তোমার সালোক সংশ্লেষে অক্ষম, সালোক সংশ্লেষে অক্ষম প্রাণী, অক্ষম প্রাণী, সালোক সংশ্লেষে অক্ষম প্রাণী হচ্ছে সমস্ত প্রাণী, বেশিরভাগ প্রাণী হচ্ছে সালোক সংশ্লেষে অক্ষম। কিন্তু কিছু কিছু তোমার উদ্ভিদ আছে তোমার আবার সালোক সংশ্লেষে তোমার অক্ষম বা সালোক সংশ্লেষ করতে পারে না। সেগুলো কি কি, তোমার ছত্রাক, বিশেষ করে ছত্রাক, ওদের কোনো ক্লোরোফিল থাকে না, তাই কী হচ্ছে ওরা সালোক সংশ্লেষ করতে পারে না। তাহলে আমরা জানলাম সালোক সংশ্লেষ প্রক্রিয়া উদ্ভিদের কোন কোন অংশের মধ্যে হয়, উদ্ভিদের কোন কোন উদ্ভিদের মধ্যে হয়, উদ্ভিদের কোন অঙ্গের মধ্যে হয় সেগুলো জানলাম, কোন প্রাণী সালোক সংশ্লেষ করতে পারে সেটা জানলাম, আর সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদের সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা জানব যে সালোক সংশ্লেষ আর অঙ্গের আত্তীকরণের মধ্যে পার্থক্য কী, সালোক সংশ্লেষ আর অঙ্গের আত্তীকরণের মধ্যে ডিফারেন্স বা পার্থক্য কী। এটা পরীক্ষায় 2 নম্বরে দিয়ে থাকে।
এই সালোক সংশ্লেষ আর অঙ্গারাত্রিকরণের মধ্যে পার্থক্য জানবো। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কী হয়, তোমার আলোর উপস্থিতিতে সংঘটিত হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়া। আর অঙ্গারাত্রিকরণ কি, এটা আলোক নিরপেক্ষ একটা প্রক্রিয়া, তোমার আলোর অনুপস্থিতিতেও ঘটতে পারে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় তোমার ক্লোরোফিল অংশগ্রহণ করে, আর অঙ্গারাত্রিকরণে তোমার ক্লোরোফিল অংশগ্রহণ করে না। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে কী হচ্ছে, তোমার শক্তি রূপান্তর ঘটে। আর অঙ্গারাত্রিকরণে কী হচ্ছে, তোমার এটি শক্তিগ্রাহী প্রক্রিয়া বা শক্তি তোমার গ্রহণ করে, বা শক্তি তোমার উৎপন্ন করে না, শক্তিটাকে কী হচ্ছে তোমার গ্রহণ করে বা শক্তি তোমার গৃহীত করে। সালোক সংশ্লেষ প্রক্রিয়া কী হয়, উপজাত পদার্থরূপে তোমার কি জল এবং অক্সিজেন উৎপন্ন হয়। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উপজাত পদার্থরূপে তোমার জল এবং অক্সিজেন উৎপন্ন হয়, আর অক্সিজেনটা পরিবেশে ফিরিয়ে দেয়। আর অঙ্গারাত্রিকরণ প্রক্রিয়ায় তোমার অক্সিজেন উৎপন্ন হয় না। সালোক সংশ্লেষ প্রক্রিয়া ক্লোরোপ্লাস্টের কোথায় ঘটে থাকে, ক্লোরোপ্লাস্টের তোমার গানা এবং স্টোমা অঞ্চলের মধ্যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা ঘটে। আর অঙ্গারাত্রিকরণ কোথায় ঘটে, ক্লোরোপ্লাস্টের স্টোমা অঞ্চলে তোমার কী হচ্ছে, তোমার অঙ্গারাত্রিকরণটা ঘটে থাকে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রথম পর্যায়ে তোমার এটিপি, এনএডিপি, H+H+ এবং জল এবং গ্লুকোজ উৎপন্ন হয়। আর অঙ্গারাত্রিকরণের প্রথম পর্যায়ে তোমার পিজিএ, ফসফোগ্লিসারিক অ্যাসিড, এবং দ্বিতীয় পর্যায়ে তোমার গ্লুকোজ উৎপন্ন হয়। তাহলে সালোক সংশ্লেষ এবং অঙ্গারাত্রিকরণের পার্থক্য আমরা জানলাম। এবার আমরা জানব যে মেসোফিল কলাটা কি। মেসোফিল কলা, মেসোফিল কলাটা কি এবার জানবো। ধরো এটা পাতা, মেসোফিল কলাটা কি, মেসোফিল কলা হলো তোমার পাতার ঊর্ধ্বত্বক এবং নিম্নত্বক। ধরো এটা পাতা, এটা হচ্ছে ঊর্ধ্বত্বক উপরটা, আর নিচেটা হচ্ছে তোমার কি নিম্নত্বক। এই যে পাতার ঊর্ধ্বত্বক এবং নিম্নত্বকের অন্তর্বর্তী স্থান, এই যে পাতা ঊর্ধ্বত্বক এবং নিম্নত্বকের যে অন্তর্বর্তী বা মাঝখানে কী হচ্ছে, তোমার ক্লোরোফিলযুক্ত প্যারেনকাইমা কলা থাকে, যাকে বলা হয় মেসোফিল কলা। তাহলে মেসোফিল কলাটা কি, মেসোফিল কলা হলো পাতার ঊর্ধ্বত্বক এবং নিম্নত্বকের মধ্যবর্তী বা অন্তর্বর্তী স্থানে যে ক্লোরোফিলযুক্ত প্যারেনকাইমা কলা থাকে, তাকে বলা হচ্ছে তোমার কি মেসোফিল কলা। এই মেসোফিল কলা বিষমীপৃষ্ঠ পাতায় এই কলা প্যালিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমা নিয়ে গঠিত হয়। বিষমীপৃষ্ঠ পাতায় এই তোমার মেসোফিল কলা তোমার প্যালিসেড এবং স্পঞ্জি প্যারেনকাইমা দিয়ে গঠিত হয়। আর সমাঙ্গপৃষ্ঠ পাতায় কেবলমাত্র স্পঞ্জি প্যারেনকাইমা থাকে, তোমার প্যালিসেড প্যারেনকাইমা থাকে না। আর প্যালিসেড প্যারেনকাইমা কোষে ক্লোরোপ্লাস্টের সংখ্যা বেশি হওয়ায় এখানে সালোক সংশ্লেষ প্রক্রিয়া তোমার বেশি মাত্রায় ঘটে। তাহলে মেসোফিল কলাটা কি, মেসোফিল কলা হলো পাতার ঊর্ধ্বত্বক এবং নিম্নত্বকের মধ্যবর্তী স্থানে যে ক্লোরোফিলযুক্ত প্যারেনকাইমা কলা থাকে, তাকে মেসোফিল কলা বলা হয়। সমাঙ্গপৃষ্ঠ পাতার ক্ষেত্রে এই মেসোফিল কলা তোমার প্যালিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমা দিয়ে গঠিত হয়। আর বিষমপৃষ্ঠ পাতার বিষমপৃষ্ঠ পাতার ক্ষেত্রে কী হচ্ছে, প্যালিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমা দিয়ে গঠিত হয়। আর সমাঙ্গপৃষ্ঠের পাতার ক্ষেত্রে কেবলমাত্র স্পঞ্জিক প্যারেনকাইমা দিয়ে গঠিত হয়। আর প্যালিসেড প্যারেনকাইমা কোষে ক্লোরোপ্লাস্টের সংখ্যা বেশি থাকে বলে এখানে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা কী হচ্ছে, অধিক মাত্রায় হয়ে থাকে। এবার আমরা জানব যে ক্লোরোপ্লাস্টের গঠন। সালোক সংশ্লেষকারী অঙ্গাণু হলো তোমার
ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোপ্লাস্টিড, যা উদ্ভিদের সবুজ অংশে অবস্থান করে। সার সংশ্লেষের সব বিক্রিয়াই এই ক্লোরোপ্লাস্টের মধ্যে ঘটে থাকে। মেসোফিল কলার ক্লোরেনকাইমা কোষে, বিশেষ করে পাতা এবং কচি কাণ্ডে এই ক্লোরোপ্লাস্ট অবস্থান করে। এই ক্লোরোপ্লাস্টটা দেখতে কেমন হয়? তোমার চাকতির মতো এবং উপবৃত্তাকার হয়। এর ব্যাস হচ্ছে ব্যাস 3 থেকে 4 মিলিমাইক্রন এবং এর প্রস্থটা হচ্ছে চওড়া কতটা? চওড়া হচ্ছে 1 থেকে 10 মিলিমাইক্রন তোমার চওড়া হয়। উন্নত উদ্ভিদের এই ক্লোরোপ্লাস্টের দুটো পর্দা দ্বারা তোমার আবৃত থাকে। তাহলে শ্বাস সংশ্লেষ প্রক্রিয়ায় প্রধান অঙ্গাণু হলো এই ক্লোরোপ্লাস্ট, যার মধ্যে কী হচ্ছে শ্বাস সংশ্লেষের সমস্ত বিক্রিয়াগুলো ঘটে থাকে। আর মেসোফিল কলার ক্লোরেনকাইমা কোষে এই ক্লোরোপ্লাস্ট অবস্থান করে। মেসোফিল কলার ক্লোরেনকাইমা, কয়লয়কা রয়কা দন্তন্য কয়াকা হাস্যই মায়াকা, ক্লোরেনকাইমা কোষে এই ক্লোরোপ্লাস্ট অবস্থান করে। এইটা দেখতে কেমন? চাকতির মতো এবং উপবৃত্তাকার হয়। এর ব্যাস হচ্ছে তোমার 3 থেকে 4 মিলিমাইক্রন এবং চওড়াটা হচ্ছে তোমার কত? 1 থেকে 10 মিলিমাইক্রন। উন্নত উদ্ভিদের এই ক্লোরোপ্লাস্টিডের বা ক্লোরোপ্লাস্টটি দুটো পর্দা দ্বারা আবৃত থাকে। বাইরের দিকের যে পর্দাটা তাকে বলা হচ্ছে তোমার কি? বহিঃপর্দা বা আউটার মেমব্রেন। আর বহিঃপর্দার ভিতরে অবস্থিত পর্দাটাকে বলা হচ্ছে কি তোমার কি? অন্তঃপর্দা বা ইনার মেমব্রেন। ক্লোরোপ্লাস্ট দুটো পর্দা আবৃত। বাইরের দিকে যে পর্দা তাকে বলা হচ্ছে তোমার কি? বহিঃপর্দা বা আউটার মেমব্রেন, এবং বহিঃপর্দার নিচে যে পর্দা অবস্থান করে থাকে তাকে বলা হচ্ছে তোমার অন্তঃপর্দা বা ইনার মেমব্রেন। এই পর্দা দুটো, এই বহিঃপর্দা এবং অন্তঃপর্দা দুটো কী হচ্ছে? প্রবেদক ভেদ্য পর্দারূপে কাজ করে। প্রবেদক ভেদ্য পর্দারূপে কাজ করে। প্রবেদক ভেদ্য কাকে বলে? যে পর্দার মধ্যে দিয়ে দ্রাব এবং দ্রাবকের অণু তোমার নিয়ন্ত্রিতভাবে চলাচল করতে পারে তাকে বলা হয় প্রবেদক ভেদ্য পর্দা। প্রবেদক ভেদ্য পর্দার একটা উদাহরণ আমরা জেনেছি যে কোষ পর্দা প্রবেদক ভেদ্য পর্দার একটা উদাহরণ। তেমনই এই ক্লোরোপ্লাস্টের যে পর্দা দুটো, বহিঃপর্দা এবং অন্তঃপর্দা, এগুলো কিন্তু তোমার প্রবেদক ভেদ্য পর্দারূপে কাজ করে। প্রবেদক ভেদ্য পর্দা কাকে বলে? যে পর্দার মধ্যে দিয়ে দ্রাব এবং দ্রাবকের অণু তোমার নিয়ন্ত্রিতভাবে চলাচল করতে পারে তাকে বলা হয় প্রবেদক ভেদ্য পর্দা। তাহলে ক্লোরোপ্লাস্টের বহিঃপর্দা এবং অন্তঃপর্দা প্রবেদক ভেদ্য রূপে কাজ করে। এই প্রতিটি পর্দা তোমার কতটা পুরু হয়? এই যে বহিঃপর্দা ও অন্তঃপর্দা পুরু হয় কতটা? তোমার 40 থেকে 60 আর্মস্ট্রং পুরু হয়। আর দুটো পর্দা, এই যে বহিঃপর্দা এবং অন্তঃপর্দার মাঝের স্থানকে বলা হয় পেরিপ্লাস্টিডিয়াল স্থান। পেরিপ্লাস্টিডিয়াল স্থান বা পেরিপ্লাস্টিডিয়াল স্পেস বলা হচ্ছে। ক্লোরোপ্লাস্টের বহিঃপর্দা এবং অন্তঃপর্দার মাঝে যে স্থান থাকে তাকে বলা হয় পেরিপ্লাস্টিডিয়াল স্থান বা পেরিপ্লাস্টিডিয়াল স্পেস বলা হচ্ছে। এবার এই ক্লোরোপ্লাস্টের আমরা অংশগুলো জানব। প্রথমে আসছে কি তোমার স্ট্রোমা। স্ট্রোমাটা কি? এই ক্লোরোপ্লাস্টের যে অন্তঃপর্দা আছে, অন্তঃপর্দার
ভিতরে যে প্রোটিন ধাত্র বর্তমান, এই অন্তঃপর্দার ভিতরে যে প্রোটিন ধাত্রগুলো থাকে, এই যে প্রোটিন ধাত্রগুলো থাকে, এই প্রোটিন ধাত্রগুলোকে বলা হচ্ছে কি তোমার কি স্ট্রোমা। তাহলে স্ট্রোমা হচ্ছে কি ক্লোরোপ্লাস্টের অন্তঃপর্দা দ্বারা পরিবেষ্টিত যে প্রকোষ্ঠে প্রোটিন ধাত্র বর্তমান থাকে তাকে বলা হয় তোমার স্ট্রোমা। এ স্থানে এই স্ট্রোমার মধ্যে কী থাকে, এ স্থানে শ্বাস সংশ্লেষকারী প্রয়োজনীয় যে উৎসেচক সেইগুলো উপস্থিত থাকে এই স্ট্রোমার মধ্যে। আর এ স্থানে কী হচ্ছে তোমার শ্বাস সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশাটা তোমার ঘটে থাকে। আমরা আগে ক্লাস 9-এ জেনেছি যে শ্বাস সংশ্লেষ প্রক্রিয়ায় যে অন্ধকার দশা, সে অন্ধকার দশা কোথায় ঘটে, ক্লোরোপ্লাস্টের স্টোমা অঞ্চল। তাহলে স্টোমা অঞ্চলটা কোথায় থাকছে, তোমার ক্লোরোপ্লাস্টের মধ্যে, ক্লোরোপ্লাস্টের যে অন্তঃপর্দা, সে অন্তঃপর্দার দ্বারা পরিবেষ্টিত যে প্রকোষ্ঠের মধ্যে প্রোটিন ধাত্র বর্তমান, যে প্রকোষ্ঠটার মধ্যে তোমার প্রোটিন ধাত্র বর্তমান থাকে তাকে বলা হচ্ছে তোমার কি স্টোমা। স্টোমার মধ্যে তোমার কি হচ্ছে সমস্ত শ্বাস সংশ্লেষকারী উৎসেচকগুলো বর্তমান, আর এখানে তোমার অন্ধকার দশাটা ঘটে থাকে। 2 নম্বর কি তোমার কি গ্রানা। তাহলে এই অংশগুলো যে তোমার লিকুইড ফর্মগুলো আছে সেগুলো হচ্ছে তোমার কি স্ট্রোমা, যেটা প্রোটিন ধাত্র থাকে। নেক্সট আসবো কি আমরা গ্রানা। গ্রানা কি স্টোমার অভ্যন্তরে, স্টোমার মধ্যে কি থাকে, স্টোমার অভ্যন্তরে যে চ্যাপটা তোমার থলির মতো, চ্যাপটা যে থলির মতো এক বিশেষ ধরনের পর্দাঘেরা তোমার ল্যামেলা গঠন দেখা যায় তাকে বলা হচ্ছে কি তোমার কি থাইলাকয়েড। তাহলে এই যে স্টোমার অভ্যন্তরে চ্যাপ্টা থলির মতো এক ধরনের বিশেষ গঠন বা ল্যামেলা গঠন দেখা যায় যাকে বলা হয় থাইলাকয়েড। যদি একে আমরা যদি এটুকু অংশ কাটলাম, কেটে যদি আমরা দেখি তাহলে এই ছবিটা আমরা দেখতে পাবো। তাহলে স্টোমার মধ্যে যে থলির মতো বিশেষ গঠন দেখতে পাওয়া যাচ্ছে, এই বিশেষ গঠনগুলোকে বলা হচ্ছে কি তোমার থাইলাকয়েড। এক একটা থলির, এই যে থলির মতো অংশ, এই একটা থলির মতো অংশ, এই একটা থলির মতো অংশ, এই যে থলির মতো অংশ, এই যে প্রত্যেকটা থলির মতো অংশগুলো দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটা থলির মতো অংশগুলোকে বলা হচ্ছে তোমার কি থাইলাকয়েড। আর এই যে থাইলাকয়েডের মধ্যবর্তী যে অঞ্চল, মধ্যবর্তী যে স্থান তাকে বলা হচ্ছে তোমার কি লুমেন। তাহলে এই একটা থাইলাকয়েড, এই একটা থাইলাকয়েড, এই যে মাঝে, এই মাঝের অংশগুলোকে বলা হচ্ছে কি তোমার, মধ্যবর্তী অঞ্চলগুলোকে বলা হচ্ছে তোমার কি লুমেন। মধ্যবর্তী অঞ্চলগুলো তোমার কি বলা হচ্ছে তোমার কি লুমেন। এই থাইলাকয়েড পরস্পর, এই যে থাইলাকয়েড পরস্পর সজ্জিত হয়ে কি গঠন করে তোমার কি গ্রানাম। যে পুরোটা যে থাইলাকয়েড পরস্পর সজ্জিত হয় কি গঠন তৈরি করে, যে গঠনটা তৈরি করে তাকে বলা হয় গ্রানাম। তোমার গ্রানাম তোমার এক বচনে তোমার গ্রানাম বলা হয়, আর বহু বচনে গ্রানা বলা হয়। এক বচনে তোমার গ্রানাম, আর বহু বচনে তোমার কি হচ্ছে গ্রানা বলা হয়, গ্রানা। বহু বচনে তোমার গ্রানা বলা হয়। এই গ্রানাগুলি স্টোমা ল্যামেলির সঙ্গে যুক্ত থাকে। এই তোমার এই যে গ্রানাগুলো, এই একটা গ্রানা, এই গ্রানাগুলো কী হচ্ছে পরস্পর কিসের সাহায্যে যুক্ত থাকে, দেখো গ্রানাগুলো পরস্পর যুক্ত আছে, যে যুক্ত থাকে কার সাহায্যে, তোমার স্টোমা ল্যামেলি দ্বারা যুক্ত থাকে। এই যে এই একটা তোমার গ্রানা, এই একটা গ্রানা পরস্পর যে যুক্ত আছে, এই যে যার সঙ্গে যুক্ত থাকে তাকে বলা হচ্ছে তোমার কি স্টোমা ল্যামেলি।
স্ট্রোমা ল্যামেলি দ্বারা যুক্ত থাকে। সালোক সংশ্লেষের যে আলোক দশা সেটা তোমার গ্রানার মধ্যে সংগঠিত হয়। ক্লোরোফিল রঞ্জক ও অন্যান্য প্রয়োজনীয় উপাদান এই থাইলাকয়েড পর্দার মধ্যে থাকে। তাহলে গ্রানাটা কি বললাম? গ্রানাটা হলো তোমার স্ট্রোমার অভ্যন্তরে যে চ্যাপ্টা থলির মতো পর্দা আবৃত যে ল্যামেলা গঠন দেখতে পাওয়া যায় তাকে বলা হচ্ছে তোমার কি থাইলাকয়েড। এই থাইলাকয়েডের মধ্যবর্তী বা অন্তর্বর্তী স্থানকে বলা হয় লুমেন। এই থাইলাকয়েডগুলো পরস্পর সজ্জিত হয়ে গঠন করে কি তোমার গ্রানাম, এবং বহুবচনে বলা হচ্ছে কি গ্রানা। গ্রানাগুলো যার দ্বারা পরস্পর যুক্ত থাকে তাকে বলা হচ্ছে কি তোমার কি স্ট্রোমা ল্যামেলি। সালোক সংশ্লেষে তোমার আলোক দশাটা তোমার গ্রানার মধ্যে সম্পন্ন হয়। ক্লোরোফিল রঞ্জক ও অন্যান্য প্রয়োজনীয় যে উপাদানগুলো সেগুলো এই থাইলাকয়েডের মধ্যে অবস্থান করে। এই থাইলাকয়েডের মধ্যে ক্লোরোফিলযুক্ত কতগুলি ছোট ছোট পর্দাবৃত্ত অংশ থাকে যাকে বলা হয় কোয়ান্টোজোম। তাহলে কোয়ান্টোজোমটা কি? এই যে থাইলাকয়েড, এটা যদি আমি বড় করি একটা, ঠিক এইরকম থলির মতো অংশ দেখতে পাওয়া যাবে এক একটা থাইলাকয়েড। এগুলো ধরো এক একটা থাইলাকয়েড। এর মধ্যে কী হচ্ছে, এই যে থাইলাকয়েডের মধ্যে ক্লোরোফিলযুক্ত অসংখ্য ছোটো ছোটো পর্দাবৃত্ত অংশ দেখতে পাওয়া যায় এর মধ্যে, যাকে বলা হচ্ছে তোমার কি কোয়ান্টোজোম। প্রতিটি কোয়ান্টোজোমে ক্লোরোফিল অণু, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিনয়েড, কুইনোন, ফসফোলিপিড, সাইটোক্রোম, BCA, B6F কমপ্লেক্স, ফেরিডক্সিন, প্লাস্টোসাইনিন ইত্যাদি ইলেকট্রন বাহক থাকে তোমার এই কোয়ান্টোজোমের মধ্যে তোমার থাকে। আর এই উপাদানগুলো একত্রে কি করে সালোক সংশ্লেষে আলোক রাসায়নিক বিক্রিয়া ঘটায় বলে কোয়ান্টোজোমকে বলা হয় কি তোমার সালোক সংশ্লেষীয় একক। কোয়ান্টোজোমের একটা নাম হচ্ছে কি, যদি পরীক্ষায় শর্ট কোশ্চেন দিয়ে থাকে সালোক সংশ্লেষের বা সালোক সংশ্লেষীয় এককের নাম কি, উত্তর হবে কোয়ান্টোজোম। তাহলে কি থাইলাকয়েডের মধ্যে কী হচ্ছে, ক্লোরোফিলযুক্ত কতগুলো ছোট তোমার পর্দাবৃত্ত অংশ থাকে যাকে বলা হচ্ছে কি তোমার কোয়ান্টোজোম। আর প্রতিটি আবার এক একটা কোয়ান্টোজোমের মধ্যে, ধরো এগুলো এক একটা কোয়ান্টোজোম, এই এক একটা কোয়ান্টোজোমের মধ্যে কি থাকে, ক্লোরোফিল অণু, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি হতে পারে, ক্লোরোফিল এ থাকতে পারে, ক্লোরোফিল বি থাকতে পারে, আর কি থাকে ক্যারোটিনয়েড, কুইনোন, ফসফোলিপিড, সালফোলিপিড, সাইটোক্রোম, B6F কমপ্লেক্স, ফেরিডক্সিন, প্লাস্টোসাইনিন ইত্যাদি ইলেকট্রন বাহক থাকছে তোমার কি হচ্ছে প্রতিটি কোয়ান্টোজোমের মধ্যে। আর এই উপাদানগুলো, এই যে তোমার ইলেকট্রন বাহক, এই সমস্ত ইলেকট্রন বাহকের এই সমস্ত উপাদানগুলো একত্রে কী করছে, সালোক সংশ্লেষের আলোক রাসায়নিক বিক্রিয়া ঘটাতে সাহায্য করছে। সেই জন্য কী হচ্ছে, এই কোয়ান্টোজোমকে বলা হয় সালোক সংশ্লেষীয় একক। সালোক সংশ্লেষীয় একক বলা হচ্ছে কোয়ান্টোজোমকে। আধুনিক ধারণা অনুযায়ী তোমার এই যে থাইলাকয়েড যে পর্দা আছে, পর্দার মধ্যে তোমার 4 ধরনের বিশেষ অঞ্চল চিহ্নিত করা যায়। এই থাইলাকয়েডের মধ্যে প্রতিটি থাইলাকয়েডের মধ্যে তোমার কি হচ্ছে 4 ধরনের অংশ চিহ্নিত করা হয়। সে অংশগুলো কি কি,
সে অংশগুলো হলো তোমার কি ফটোসিস্টেম 1, এক নম্বর কি তোমার ফটোসিস্টেম, ওয়ান বা PS1 যাকে বলা হয় শর্টে লিখলে। তারপর হচ্ছে ফটোসিস্টেম 2, ফটোসিস্টেম 2 আর কি তোমার সাইটোক্রোম B6F, সাইটোক্রোম B6F, সাইটোক্রোম B6F। 4 নম্বর কি তোমার কাপলিং ফ্যাক্টর, কাপলিং ফ্যাক্টর বা CF0 CF1 কমপ্লেক্স, বা এটাকে কি বলা হচ্ছে তোমার এটিপি সিনথেজ। এটিপি সিনথেজ বলা হচ্ছে। কেন একে এই কাপলিং ফ্যাক্টরকে CF0 CF1 কমপ্লেক্স কেন বলা হচ্ছে? কারণ এই কাপলিং ফ্যাক্টরের গঠন তোমার মাইটোকন্ড্রিয়ার যে F0 F1 পার্টিকেল বা যোগের মতো, সেই জন্য একে বলা হচ্ছে কি তোমার কি CF0 CF1 কমপ্লেক্স। সেটা মানে হচ্ছে তোমার কাপলিং, এটা তোমার মাইটোকন্ড্রিয়ার যে F0 F1 যোগের মতো গঠন তাই সেকে এই কাপলিং ফ্যাক্টরকে তোমার CF0 CF1 কমপ্লেক্স বলা হচ্ছে। তাহলে আমরা জানলাম যে আধুনিক মতে এই থাইলাকয়েড যে পর্দার মধ্যে 4 ধরনের বিশেষ যে অংশ থাকে তাকে সেগুলো 4 ধরনের অংশ থাকে, সেগুলো আমরা জানলাম। তাহলে আমাদের ক্লোরোপ্লাস্টের গঠন সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা জানবো যে এই গ্রানার মধ্যেই তোমার কেন আলোক দশা ঘটে, আর স্টোমার মধ্যে কেন তোমার অন্ধকার দশা বা আলো নিরপেক্ষ দশা কেন ঘটে। প্রথমে আসি গ্রানায় কেন আলোক দশা ঘটে থাকে। কারণটা হচ্ছে যে আলোক দশা সম্পন্ন হওয়ার জন্য আমরা জানি যে আলোর প্রয়োজন, তাই সেখানে ক্লোরোফিল অবশ্যই দরকার, যেটা গ্রানা অঞ্চলে অবস্থান করে। বা যা ক্লোরোফিলটা কোথায় থাকে তোমার গ্রানা অঞ্চলে থাকে। আর ক্লোরোফিল কী হচ্ছে সূর্যালোকে ফোটন কণা শোষণ করে, এর ফলে কী হচ্ছে তোমার ফসফরিভবন ঘটে। এই ফসফরিভবনের ফলে কী হচ্ছে তোমার এটিপি উৎপন্ন হয়, যেটা সালোকসংশ্লেষের পরবর্তী পর্যায়ে আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশায় কাজে লাগে। তাহলে গ্রানা অঞ্চলে তোমার আলোক দশাটা ঘটার কারণটা হচ্ছে কি গ্রানা অঞ্চলে তোমার ক্লোরোফিলগুলো অবস্থান করে, সেগুলো সূর্যালোকের আলোকে যে ফোটন কণা সেগুলো শোষণ করার ফলে ফসফরিভবন ঘটে। এই ফসফরিভবনের ফলে কী হচ্ছে এটিপি উৎপন্ন হয়, যেটা পরবর্তীকালে কী হচ্ছে তোমার অন্ধকার দশা বা আলোক নিরপেক্ষ দশায় কাজে লাগে। কেন স্টোমা অঞ্চলে তোমার অন্ধকার দশা বা আলোক নিরপেক্ষ দশা ঘটে? কারণ আলোক নিরপেক্ষ দশার প্রধান উপাদানগুলো কোথায় থাকে? স্টোমার মধ্যে থাকে। আলোক নিরপেক্ষ দশা ঘটার জন্য যে সমস্ত উপাদান দরকার হয় সেগুলো স্টোমার মধ্যে থাকে। আর সালোকসংশ্লেষের প্রধান যে প্রক্রিয়া, কোন প্রক্রিয়াগুলো? যেমন অঙ্গার আত্তীকরণ,
কেলভিন চক্র প্রভৃতির মাধ্যমে যে গ্লুকোজ উৎপন্ন হওয়া সেটা আলোক নিরপেক্ষ দশায় সম্পন্ন হয়। আর প্রক্রিয়াগুলির জন্য যে উৎসেচক লাগে সেগুলো কোথায় থাকে? স্টোমার মধ্যে থাকে। সেজন্য স্টোমার মধ্যে কী হচ্ছে, তোমার অন্ধকার দশাটা ঘটে থাকে। তাহলে স্টোমার মধ্যে কেন অন্ধকার দশাটা হয়ে থাকে? কারণ আলোক নিরপেক্ষ দশার প্রধান যে উপাদানগুলো সেগুলো কোথায় থাকছে? তোমার স্টোমার মধ্যে থাকে। আর সালোক সংশ্লেষের যে প্রধান প্রক্রিয়া অঙ্গার আত্তীকরণ, কেলভিন চক্র মাধ্যমে যে গ্লুকোজ উৎপন্ন হওয়া বা গ্লুকোজ সংশ্লেষ আলোক নিরপেক্ষ দশায় সম্পন্ন হয়ে থাকে। আর এই প্রক্রিয়ার জন্য যে সমস্ত উৎসেচকগুলো লাগে, তোমার অঙ্গার আত্তীকরণ বা কেলভিন চক্রের মাধ্যমে যে গ্লুকোজ উৎপন্ন হওয়ার জন্য যে সমস্ত উৎসেচকগুলো লাগে সেগুলো স্টোমার মধ্যে তোমার অবস্থান করে। তাই কী হচ্ছে, অন্ধকার দশাটা কোথায় ঘটছে? তোমার ক্লোরোপ্লাস্টের স্টোমা অঞ্চলের মধ্যে।